জয় হিন্দ। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2024 সালে প্রিলি যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেনগুলো সলভ করব, ম্যাথ আর রিজনিং। দেখো আমি তোমাদেরকে এখানে ভালো করে লিখে দিয়েছি যে ম্যাথের সেকশন থেকে কয়টা মানে কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন এসছে এবং রিজনিং পোর্শনে মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসছে। দেখো ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ আমি লিখে দিয়েছি চ্যাপ্টারের নাম। নাম্বার সিস্টেম থেকে যেমন 8টা প্রশ্ন এসেছিল, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে 2টো, পার্টনারশিপ থেকে 2টো, প্রফিট অ্যান্ড লস থেকে 2টো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 2টো, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 1টা, এলসিএম এইচসিএফ থেকে 3টা, সিম্পল ইন্টারেস্ট থেকে 1টা প্রশ্ন এসেছিল। তেমনই রিজনিং এর ক্যালেন্ডার থেকে 1টা, ক্লক থেকে 1টা, নাম্বার সিরিজ থেকে 1টা আর 1টা এক্সট্রা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, টোটাল 25টা প্রশ্ন এসেছিল কিন্তু প্রিলি 2024-এ। তো এবারে এই 25টা প্রশ্ন কি করে মানে সলভ হতো বা এর সমাধানটা কি সেটা আমরা আজকে দেখবো। চলো দেখো প্রথম প্রশ্নটা কি আছে দেখি। প্রথম প্রশ্নটা কি আছে দেখি, কি বলেছে দেখো, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লাভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। ঠিক আছে, আমরা জানি যে যে যত টাকা নিয়ে ব্যবসা শুরু করবে সে সেই অনুপাতেই কিন্তু লাভ্যাংশটা পাবে। এবারে অমল কত টাকা, অমল 500 টাকা নিয়ে 9 মাসের জন্য, তাহলে অমলের 500 টাকা খেটেছে কয় মাস, 9 মাস, বাই বিমলের কত টাকা সেটা আমাদেরকে বলে দেনি, যেটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিচ্ছি আমরা এক্স, সেটা কেটেছে কয় মাস, 6 মাস। তো এটা হলো তাদের মানে ইনভেস্টমেন্টের অনুপাত। এবার তাদের লাভ্যাংশের অনুপাত কি হবে, দেখো মোট লাভ হয়েছে কত, 69 টাকা, তাহলে 69 টাকা মোট লাভ। এবারে সেখান থেকে বিমল বিমল কত পেয়েছে, বিমল কত পেয়েছে দেখো, দেখো বিমল 46 টাকা পেয়েছে। তাহলে বিমল যদি 46 টাকা পায় তাহলে কম অমল কত টাকা পেয়েছে, 23 টাকা। তো দেখো 23 আর 46-এর অনুপাত, এদের লাভ্যাংশের অনুপাতটাই হয় তাদের ইনভেস্টমেন্টের অনুপাতের সমান। এবার কাটাকাটি করে দেখো, 23 একে 23, 23 দুগুণে 46, 2 দিয়ে কাটো 2 3 6, 3 দিয়ে কাটো 3 3 9, মানে এক্স সমান সমান কত হয়ে গেলো, 500 × 3 মানে 1500। এক্স এর মান কত হলো, 1500। তার মানে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, বিমল 1500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি। দেখো এই প্রশ্নটা অনেকে বুঝতে পারোনি, তোমরা অনেকে বুঝতে পারোনি এই প্রশ্নটা। তো এই প্রশ্নটার তোমরা যদি ইংলিশ মানে ভার্সনটা পড়তে তাহলে কিন্তু তোমাদের অনেক বুঝতে সুবিধা হতো। কি বলেছে, 1 থেকে 7-এর মধ্যে 7/11টা মানে কতবার আছে, মানে হাউ মেনি টাইমস, কতবার আছে মানে আমরা বের করতে পারবো। এবারে দেখো 7/11 মানে কত, 7/11 মানে 7/11 মানে কত, 7/11 মানে সেটা অলওয়েজ 1-এর থেকে ছোট। 7/11টা অলওয়েজ 1-এর থেকে ছোট। এবারে আমরা কি করব, হাউ মেনি টাইমস। এবারে যদি আমাকে বলে, যেমন ধরে নাও আমাকে বললো যে 1 থেকে 21-এর মধ্যে 2 কয়বার আছে, 1 থেকে 21-এর মধ্যে 2 কয়বার আছে, 2 কয়বার আছে মানে এই সেন্সে যে 1 থেকে 21-এর মধ্যে মানে 2, 2-এ একটা 2 আছে, 4-এ একটা 2 আছে মানে 2 × 2, 6-এ একটা 2 আছে, 8-এ একটা 2 আছে, 10-এ একটা 2 আছে, 12-তে একটা 2 আছে, মানে এভাবে করে চলতে থাকবে। বুঝতে পারলে, এভাবে করে চলতে থাকবে। তো এটাই বলেছে যে 7/11টা 1 থেকে 7-এর মধ্যে, মানে 1 থেকে 7-এর মধ্যে 7/11টা কয়বার আছে। তাহলে আমরা 7/11কে প্রথমেই আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। দেখো 7/11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো 14/11। 14/11টা কি হবে, অলওয়েজ গ্রেটার দেন 1। তোমরা যদি ভাগ করে দেখে নাও মানে দশমিকে আসবে 1.3 বা 1.2 এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, 11 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে 7/2টা 11কে যদি 7/11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 14/11 আসবে, যেটা 1 আর 7-এর মাঝখানে আসবে। তার মানে 2 দিয়ে একবার গুণ করলাম, সেটা 1 আর 7-এর মাঝখানে আসবে। তেমনি করে 3 দিয়ে গুণ করলেও আসবে, 4 দিয়ে, 5, 6, 7, 8, 9, 10 এগুলা দিয়ে গুণ করলে আসবে 1 আর 7-এর মাঝখানে। এবারে দেখো যখনই আমরা 7/11কে 11 দিয়ে গুণ করবো, দেখো 11 11 কেটে যাবে, কত হবে 7। তার মানে সেটা কোন পজিশনে আসবে, এখানে আসবে 7 পজিশনে। তার মানে 1 থেকে 7-এর মধ্যে 7/11টা কয়বার আসছে, দেখো এক্ষেত্রে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার,
আর এই 7টাকে যদি ইনক্লুড করি তাহলে 10 বার হবে। কিন্তু দেখো অপশনে 10 দেওয়া নেই। অপশনে কি কেন 10 দেওয়া নেই? কারণ এখানে বলেছে 1 থেকে 7-এর মধ্যে, 1 থেকে 7-এর মধ্যে, মাঝখানে, মানে 7টাকে ওরা ইনক্লুড করেনি, মানে 7-এর কম, 1-এর থেকে বেশি 7-এর থেকে কম। তাহলে কতবার হবে আমাদের? 9 বার, যেটা আছে অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমাদের যদি কারো কনফিউশন থেকে থাকে যে এটা কেন হইলো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা করে দেখো। ঠিক আছে, করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে 7/11কে যখন 2 দিয়ে গুণ করবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অবধি যখন গুণ করবে, সেটা 1 থেকে 7-এর মাঝখানেই আসবে। বোঝা গেল? 7/11কে যখন তোমরা গুণ করবে তখন 7-এর মাঝখানেই আসবে, মানে 2 থেকে 10 অবধি যখনই গুণ করবে 7-এর মাঝখানে আসবে। ক্যালকুলেটর ইউজ করে তোমরা গুণ করে দেখে নিতে পারো, ঠিক আছে, চেক করে। তাহলে 9 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর হয় 9। সংখ্যাটি কত? দেখো খুবই মানে একটা পপুলার অঙ্ক এই অঙ্কটা, আমরা প্রায় করেছি। কি করে করতে হয় আমরা জানি, কিন্তু আমরা কি করব, এখানে অপশনগুলো থেকে অ্যান্সারটা বের করবো। আমরা অঙ্কটাতে এক্স আর ওয়াই ধরে কিন্তু করব না, এক্স আর ওয়াই ধরে আমরা অঙ্কটা করব না। আমরা কি করব, অপশনগুলো দেখেই উত্তরটা বের করব। দেখো কি বলেছে, একক আর দশকের মানে দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। তাহলে আমরা চেক করি যে কোনটা কোনটা 9 আছে। দেখো 7, 2, 9, 1 আর 8, 9, 5, 4, 9, 6 আর 3, 9। তার মানে দেখো এটা থেকে আমরা বুঝতে পারলাম না যে আমাদের উত্তর কি হবে। এবারে কি বলেছে, অঙ্কদের স্থান পরিবর্তন করলে, অঙ্কদের স্থান পরিবর্তন করলে কত হবে? এটা 27, এটা হবে 81, এটা হবে 45, আর এটা হবে 36। এবারে কি বলেছে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যা দুটোর অন্তর হয় 9। এবারে দেখো এখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে কোন দুটো সংখ্যার বিয়োগফল 9। এখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে 54 আর 45-এর বিয়োগফল 9। তার মানে আমাদের অপশন সি এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরো 500 টাকা যোগ করলো। অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছর শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হবে? ঠিক আছে, দেখো মিতা আর অরুণ, মিতা আর অরুণ, ঠিক আছে। কি করেছে মিতা, প্রথমে তোমাদেরকে এর আগের অঙ্কটাতেও বললাম, আমি এর আগের অঙ্কটাতেও কি বললাম, যে তারা যেই হিসেবে ইনভেস্টমেন্ট করবে, যেই অনুপাতে ইনভেস্টমেন্ট করবে, তাদের লাভের অনুপাতটাও কিন্তু সেমই হবে, ওটাই হবে। তাহলে দেখো এখানে মিতা কি করেছে, প্রথমে 700 টাকা দিয়েছে, সেটা কয় মাস খেটেছে? ওর 4 মাস, তার মানে গুণ করে দিলাম 4। সেই টাইমে অরুণ কত টাকা দিয়েছিল? অরুণ দিয়েছিল 900 টাকা, সেটা খেটেছে কত? 4 মাস হলো। এবারে তারপরে কি করলো, 4 মাস পরে মিতা আরো 500 টাকা দিল, মানে তখন মিতার মোট কত টাকা হলো? 7 মাস 1200 টাকা। 1200 টাকা কি ওর বাকি 8 মাস খেটেছে, 1200 টাকা মিতার বাকি 8 মাস খেটেছে। আর অরুণ কি করেছে, 300 টাকা তুলে নিয়েছে, তার মানে অরুণের কত বাঁচলো? 600 টাকা। এই 600 টাকা ওর 8 মাস খেটেছে। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটাই হয়ে যাবে তাদের লাভাংশের অনুপাত। এবার দেখো আমরা যদি এখান থেকে 100 কমন নিয়ে নিই, 100 কমন নিয়ে নিলাম, এখান থেকেও 100 কমন নিলাম, তার মানে কি এই 100 কেটে যাবে। তার মানে কি এখানে 2টা জিরো কেটে গেল, এখানে 2টা জিরো কেটে গেল, এখানে 2টা জিরো কাটলো, এখানেও 2টা জিরো কাটলো। এবার দেখো আবার প্রত্যেকটা থেকে কিন্তু 4 কমন যাবে। 4 কমন নিলে, যদি 4 কমন নিই, এখানে কত হয়ে যাবে? 7 যোগ এই দুটা থেকে 4 কমন নিলে কত হয়ে যাবে? 12 থেকে 4 কমন নিলে 3, 3 আর 8 24, 24 হলো। এখানে 4 কমন নিলে এখানে কত হয়ে যাবে? 9 যোগ এখানে 4 কমন নিলে কত হয়ে যাবে? 8-এর জায়গায় 2 হয়ে যাবে, মানে 6 দুগুণে 12 হলো। তারপর এই কমন যে এখানে 4 নিয়েছিলাম, এই 4 কেটে যাবে। তাহলে এটা আর এইটাই হয়ে যাবে অনুপাত। এই দুটো যোগ করলে কত হয়? 31, আর এই দুটো যোগ করলে কত হয়? 21। তাহলে এবারে আমরা বের করতে পারবো যে 1720 টাকা তারা কে কত টাকা পাবে। 1720 গুণ, এবারে 31 অনুপাতটা যদি বের করি, 31/31 যোগ 21 কত? 52। 31 আর 21 যোগ কত? 52। এবারে যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কিন্তু হবে 4 দিয়ে, 4 একে 4, 4 3-এ 12, 4 দিয়ে কাটো, 4 4-এ 16,
4 3 12, পিছনে একটা শূন্য। এবার 13 দিয়ে দেখো 43 কেও কাটে না, 31 কেও কাটে না। তার মানে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের যে উত্তরটা আসবে সেটা দশমিকে আসবে, দশমিকে আসবে। ঠিক আছে, তার মানে এখানে একটা অপশনে দশমিক দেওয়া নেই এবিসিতে, তার মানে অপশন ডি যে আর দেওয়া আছে উপরে কোনোটি নয়, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সেটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। দেখো এটা সূত্রটা আমরা সবাই জানি, সূত্রটা কি আছে, n ইন্টু n প্লাস 1/2। তো এখানে n মানে কত, n মানে হচ্ছে 100, n প্লাস 1 মানে কত, 100/2, 2 দিয়ে কাটা 100কে বাটলো 50, 50 গুণ 100, 1 সমান সমান কি হয়ে যাবে, 50 50, যেটা হচ্ছে আমাদের অপশন বি। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 171 কি সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অম্লক না যৌগিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা কি না, মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা না কেন, কারণ 1 7 আর 1 এর যোগফল কত হচ্ছে, যোগফল হচ্ছে 9, যেটা কত 3 দিয়ে বিভাজ্য। এবার 3 দিয়ে যদি বিভাজ্য হয় তার মানে সেটা মৌলিক সংখ্যা না। জোড় সংখ্যা তো অবশ্যই না, কারণ এটা 2 দ্বারা বিভাজ্য না। অমূলক সংখ্যা না, অমূলক সংখ্যা নয়, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা। এবারে কি যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তার মানে বাসলো, তার মানে যৌগিক সংখ্যাই হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো, তাহলে কি হবে দেখো, 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে কমলা লেবু থাকবে। এবার দেখো 2টা ঝুড়িতে যদি 3টা করে থাকে মানে কয়টা কমলা লেবু হলো, টোটাল 6টা কমলা লেবু। আবার কি বলেছে, 3টা ঝুড়িতে 2টা করে, 3টা ঝুড়িতে কয়টা করে, 2টা করে, তার মানে কয়টা, টোটাল 6টা। তার মানে ঝুড়ি হয়ে গেল 5টা, কমলা লেবু হয়ে গেল 12টা। তার মানে অপশন এ যেটা দেওয়া আছে বলেছে সেটা সঠিক বলেছে, রাইট বলেছে। এবারে অপশন বিটা দেখি, অপশন বিতে কি বলেছে, 3টা ঝুড়িতে 2টা করে, 3টা ঝুড়িতে 2টা করে মানে 3 দুগুণা 6টা, 2টা ঝুড়িতে 1টি করে, তার মানে 2টা। আবার একটা ঝুড়িতে দেখো, এখানে 3 2 5 1 6, 6টা ঝুড়ি হয়ে গেল, তার মানে এটা হবে না, কারণ আমাদেরকে ঝুড়ি কয়টা আছে, ঝুড়ি 5টাই আছে, এটা হবে না। এবার অপশন সিটা দেখি, অপশন সিতে কি বলেছে দেখো, অপশন সিতে বলেছে 4টা ঝুড়িতে 2টা করে, 4টা ঝুড়িতে 2টা করে মানে কত, 8টা। এবারে একটি ঝুড়িতে 4টি কমলা লেবু, এবারে একটা ঝুড়িতে 4টা কমলা লেবু, তার মানে টোটাল ঝুড়ি হয়ে গেল 5টা, কমলা লেবু হয়ে গেল 12টা। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি দেওয়া আছে কি উপরের কোনোটি নয়, তাই এটা হবে না। তার মানে অপশন এ আর সি দুটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তোমরা যে যেটা করে আসবে, এ যদি কেউ করে আসে ও রাইট অ্যান্সার, সি যদি কেউ করে আসে ও কারেক্ট অ্যান্সার। আমি বুঝতে পারি না যে পিএসসি কেন এমন প্রশ্নগুলো দেয় যেটাতে দুটো দুটো করে অ্যান্সার হচ্ছে। এমন প্রশ্ন দাও ভাই যেটাতে একটাই অ্যান্সার হোক, বাচ্চাগুলো আবার কোনো কনফিউশন হবে না বাচ্চাগুলোর। এভাবে দুটা মানে কারেক্ট অ্যান্সার যখন দুটা বের হয়ে যায়, তখন তো যারা স্টুডেন্ট, যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থী, তারাও তো কনফিউজ হয়ে যায় না, যে আমি কোথাও কিছু ভুল করলাম নাকি, দুটো আমার রাইট অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। তো এটা করতে করতেই তো অনেক টাইম চলে যায়, চেক করতে করতে যে আমি হয়তো কোথাও ভুল করেছি, কারণ দুটো অ্যান্সার কিভাবে আসবে। আমাদের যখন একটা অ্যান্সার একদম কারেক্ট চলে আসলো তখন আমরা সেটাকে আর দেখি না, কিন্তু যখন দুটো অ্যান্সার চলে আসছে তখনই আমি কিন্তু বারবার চেক করছি যে আরে আমি কোথাও ভুল করলাম নাকি, এটাও আসছে, কোথাও ভুল করলাম নাকি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে। দেখো যখন ঘড়িতে সকাল 9টা বাজবে, যখন সকাল 9টা বাজবে তখন ঘড়ির কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা কি থাকবে, 9 থাকবে, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকবে, 12তে থাকবে। যখন 9টা বাজবে, দেখো যখন আমি কি বললাম, যখন 9টা বাজবে এরকম থাকবে। যখন 9:15 বাজবে তখন মিনিটের কাঁটাটা কোথায় চলে আসবে, 3-এ চলে আসবে, কিন্তু ঘন্টার কাঁটাটা কি হবে, একটু একটু আগায় যাবে, একটু আগায় যাবে। ঠিক আছে, এবারে আমরা কি করে বের করব, কি করে বের করতে হয় দেখো, এই 11/2 গুণ মিনিট, মিনিট মানে কত 15, বিয়োগ 30 গুণ কত ঘন্টা, কত 9। এবারে করলে কত হবে দেখো, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে কত হবে 7.5, 7.5। এবারে 11 দিয়ে যদি আমরা 7.5 কে গুণ করি তাহলে কত হবে, 11 দিয়ে গুণ করলে 82.5, মানে 11 5 55, 11 7 77 আর 5 82, 82.5, যেহেতু 11 দশমিক, বিয়োগ এখানে কত হবে 270, 3 7 সরি 3 9 27। এবারে বিয়োগ করলে কত হবে দেখো, বিয়োগ করলে হয়ে যাবে, এ দুটাকে যদি বিয়োগ করি আমরা, এ দুটাকে বিয়োগ করলে কত হবে এবার দেখো, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 187.5, 187.5। এবারে দেখো এটা এই যে
এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোনটা অ্যাঙ্গেল বেরোলো 187.5, এই 87.5 বেরোলো এই যে এখান থেকে এতটা, মানে এ পাশের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বেরোলো 187.5। এবারে এদিককার অ্যাঙ্গেলটা কি বেরোবে, এদিককার অ্যাঙ্গেলটা দুটা মিলে 360, তার মানে এদিককার অ্যাঙ্গেলটা যদি 187.5 হয়, দুটা মিলে কত হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা উপরের অ্যাঙ্গেলটা কত হবে, 163 থেকে বিয়োগ করো 187.5.0 বিয়োগ করলে কত হবে দেখো 5, এখানে হবে 271, মানে 172.5। তাহলে দেখো এদিককার অ্যাঙ্গেলটা হচ্ছে 172.5, এদিককার অ্যাঙ্গেলটা হচ্ছে 187.5, দুটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু বলেছে যে 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কিন্তু দেখো অপশানে দুটো দেওয়া নেই। অপশানে কি দেওয়া আছে, অপশানে দেওয়া আছে, অপশানে এটা ভেবেছে যে ঘন্টার কাটাটা যখন 9টাতে থাকবে আর মিনিটের কাটা যখন 15তে থাকবে, তখন তারা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে এটা যেটা আর কি আমরা সাধারণত ভেবে থাকি যে মিনিটের কাটাটা এখানে থাকবে, ঘন্টার কাটা 9টা মানে 9টায়, মিনিটের কাটা 15 মিনিট মানে 3টায়, তার মানে মোট এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটাই ওরা ভেবে রাখছে। তাই ওটা ভেবেই ওরা 180টাকে অপশানে দিয়েছে। তো আমরা কি করবো, 180টাকে রাইট অ্যান্সার করে আগে বেরিয়ে যাবো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য বলতে তার সিপি চেয়েছে, আর সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে এটা হচ্ছে এমআরপি বা ধার্য মূল্য যেটাকে আমরা বলছি সেটা। তোমরা যদি ইংলিশ ভার্সনটা পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সেখানে এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা আছে, ঠিক আছে। দেখো কি বলেছে, 550 টাকা আমাদের ধার্য মূল্য, 550 টাকা ধার্য মূল্য। এখানে কি করেছে, এখানে 20% ছাড় দিয়েছে, তার মানে 80/100 এই টাকাটাতে বিক্রি করেছে। এবার বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে ক্রয় মূল্য কত হয়, বিক্রয় মূল্য গুণ উপরে 100 নিচে, যেহেতু 15% লাভ তাই 115, ঠিক না। কাটাকাটি করো দেখো কত হবে, 100 কেটে গেল। এবারে দেখো 5 দিয়ে কাটো, 16 5 80, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 3 15, 23 আর 16। এবারে দেখো 23 দিয়ে 16কেও কাটবে না, 23 দিয়ে 550কেও কাটবে না, তার মানে আমাদের যে মানে উত্তরটা আসবে সেখানে দশমিক থাকবে, মানে উত্তরটা দেওয়া আমাদের দশমিক থাকবে। এবারে আমরা যে অপশনগুলো পেয়েছি দেখো এবিসি, সেখানে কোনোটাতেই দশমিক নেই, তার মানে এই অপশন ডি উপরের কোনোটাই নয়, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এটা হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ইফ দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউ প্রপোর্শনাল নাম্বারস ইজ 343, দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড। কি বলেছে দেখো, যে আমরা ধরে নিচ্ছি যে 3টা সমানুপাতিক সংখ্যা হলো কি এক্স ওয়াই আর জেড, তার মানে কি এই এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড, ঠিক কি না, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা কি বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড। এবারে দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, তার মানে এক্স জেড এর ভ্যালু যেটা হবে ওয়াই স্কোয়ারের ভ্যালুটা হবে, ঠিক কি না। মিডিয়ান প্রপোর্শনাল বলেছে না, তার মানে ওয়াই এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে ওয়াই যদি আমরা 7 ধরি একবার দেখো, তাহলে 7 স্কোয়ার মানে কত হচ্ছে, 7 স্কোয়ার মানে কত হচ্ছে, 7 স্কোয়ার মানে 49। এবার 49 তার সাথে আমরা যদি ওয়াই এর মানটা মানে 7টাকে গুণ করি তাহলে কত হচ্ছে 343, 343। তার মানে 7টা হচ্ছে কি অপশন এটা আমাদেরকে স্যাটিসফাই করছে, অপশন এটা স্যাটিসফাই করছে। এবারে দেখো এবারে 13 দিয়ে কি হচ্ছে দেখো, 13 কত হচ্ছে 169, 169। তো 169 যদি হয় তাহলে কি 13 169, এবার 169 দিয়ে যদি আমরা এই 343কে ভাগ করি তাহলে কি 13 পাবো না, কখনোই পাবো না। তার মানে 13টা স্যাটিসফাই করছে না, তার মানে 11টা স্যাটিসফাই করবে না। 9টা যদি হয় 9 9 কত হবে 81, 81-র সাথে যদি আমরা 9 করি তাহলে কত হবে দেখো, ইউনিট ডিজিটে আমাদের কত আসবে 9 আসবে, যেটা স্যাটিসফাই করবে না, তাহলে আমাদের এটা হবে না, এটা আমাদের কি হবে না। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, শ্রেণীটি সম্পূর্ণ করুন। দেখো এই প্রশ্নটা অনেকে কনফিউজ আছে এই প্রশ্নটাতে, যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। অনেক জায়গায় আমি দেখলাম অনেক স্টুডেন্ট কি করেছে, অনেক স্টুডেন্ট করেছে এখানে
5টা এখানে 6 হয়েছে, 5টা এখানে 7 হয়েছে। আবার কি করেছে, 6টা এখানে 7টা এখানে 8 হয়েছে, 8টা এখানে 9 হয়েছে। আবার কি করেছে এখানে যে 8টা এখানে 12 হয়েছে, মানে 4 প্লাস হয়েছে, তার মানে এখানে 4 প্লাস হয় 16। অনেকে 16 অ্যান্সার করেছে এটা, কিন্তু এটার 16 অ্যান্সার হবে না। কারণ দেখো এটা তিনটা করে আলাদা আলাদা পার্টি দেওয়া আছে, মানে 5 7 8 6 8 12 7 9, তাহলে এখানে কত হবে, মানে এই দুটা, মানে এইটা যেই মানে কন্ডিশনে লেখা আছে, এটা ওই কন্ডিশনে লেখা আছে, এটাকেও ওই কন্ডিশনেই আমাদের লিখতে হবে। এটা না যে 5-এর থেকে 1 বাড়াই দিলাম, এখান থেকে 1 বাড়াই দিলাম, তাহলে ওটা তো নাম্বার সিরিজ হলো, এটা তো কমা 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 দিয়েই থাকতো। এখানে সেমিকলন দেওয়া আছে, দেখতে পাচ্ছ ভালো করে, সেমিকলন দেওয়া আছে এখানে, তার মানে এই তিনটা আলাদা, এই তিনটা আলাদা, এই তিনটা আলাদা হবে। এবারে দেখো এই তিনটা কিভাবে হবে, 5 7 35, 35-এর যদি আমরা দেখি 35 মানে কত, 3 আর 5, তো 3 আর 5 যোগ করলে কত হবে 8, 6 8 6 48, 48-এর 4 আর 8কে যোগ করলে কত হবে 12। তেমনি 7 নং কত হবে, 7 9 63, 6 আর 3কে যোগ করলে কত হবে আমাদের 9, তার মানে এখানে আমাদের কত হবে 9, যেটা আছে অপশন ডি তে, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইভাবে না যে এটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এটা ভুল, ঠিক আছে, এটা 9 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 100 টাকা এ আর বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ আর বি এর প্রাপ্ত টাকার অনুপাত হবে 9:11। এ আর বি এর প্রাপ্ত টাকার অনুপাত কত, 9:11। দেখো এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি অপশনগুলো দেখলে যে 9 আর 11 কোন দুটো অপশনে পসিবল, একমাত্র অপশন বিতেই পসিবল হচ্ছে 9 আর 11, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তবু যারা তোমাদের বুঝতে অসুবিধা, তোমরা তাহলে সিম্পলি এটা করো না, 100কে গুণ করে দাও, 9:11 মানে কত, উপরে 9, নিচের দুইটা যোগ করলে কত হবে, 9 আর 11 20, 0 0 কাটো, 2 দিয়ে কাটো 5, 5 9 45, তার মানে প্রথমটা কত হবে 45, দ্বিতীয়টা 55, বাস সিম্পল। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। কি বলেছে দেখো পরবর্তী প্রশ্নটা, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে, বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। দেখো খুব সিম্পল, কিভাবে করব দেখো অপশনগুলো থেকে দেখো, এটা করার অ্যাকচুয়ালি নিয়ম কি, অ্যাকচুয়ালি আমরা যেটা করে থাকি সাধারণত আমরা কি করি, 12 16 আর 28 এরকম লসাগু বের করবো, তারপরে লসাগু যেটা বেরোবে সেখানে 1 যোগ করে দেবো, সেটা করলেও হবে। আর তাছাড়া তোমাদের যদি মানে তোমরা যদি করতে পারো তাহলে এভাবেও করতে পারো। দেখো 336 আছে, তো 336 থেকে 1 বিয়োগ করলে কত হবে 335, এটা 335 থেকে কত হবে 334, এখানে 672 থেকে কি হবে 671, 337 থেকে কত হবে 336, তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে এমন সংখ্যা যেটা এই 12 16 28 দ্বারা বিভাজ্য হবে, 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। এবারে 12 দ্বারা বিভাজ্য মানে কি, 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে যদি 5 আছে, এখানে 1 আছে, মানে বিজোড় সংখ্যা আছে, তাহলে সেগুলো তো 4 দ্বারা বিভাজ্য হবে না, তার মানে এটা আর এটা বাদ। এবার 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের দুটো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, 34কে 4 দ্বারা ভাগ যায় না, 36কে 4 দিয়ে ভাগ যায়, তার মানে এটা 336 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, মানে অপশন ডি 337 হবে কারেক্ট আনসার, অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বুঝলো? তোমাদের যাদের অসুবিধা আছে তারা যদি কেউ এভাবে করে আসতে তাহলে ওটাও কারেক্ট আনসার হতো, ওটাও অসুবিধা হতো না। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়ায় তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, সি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে। দেখো এ আছে, বি আছে, আর এখানে কি আছে, ওরা এ প্লাস বি প্লাস সি তিনজনে আছে। এ করে 9 দিনে, এ করে 6 দিনে, তিনজনে মিলে করলে 3 দিনে। আমরা যদি এর লসাগু ধরি আমরা 18, মানে টোটাল ওয়ার্ক ধরলাম আমরা 18, তাহলে এ 9 দিনে করে 18 ইউনিট কাজ, তার মানে 1 দিনে করে 2 ইউনিট কাজ। এই 6 দিনে করে 18 ইউনিট কাজ, তার মানে 1 দিনে করে কত 3 ইউনিট কাজ। 3 দিনে করে 18, তার মানে 1 দিনে করে কত 6 ইউনিট কাজ। এবারে এ আর বি মিলে, দুজনে মিলে তো 5 ইউনিট করে দিচ্ছে, তার মানে এ বি সি মিলে যে 6 ইউনিট হলো, তার মধ্যে এ আর বি এর 5 ইউনিট আছে, তার মানে সি এর 1 দিনে কয় ইউনিট কাজ আছে, 1 ইউনিট কাজ। এবারে সি যদি একা কাজটা করে তাহলে কত দিনে সম্পন্ন করবে, 18 ইউনিট কাজ যদি সি একা করে তাহলে 18 দিনে সম্পন্ন করবে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার, অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বাগানে 127টি চারাকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত হলো, বাগানটিতে কতগুলি সারি আছে, বাগানটিতে কতগুলি সারি আছে। দেখো টোটাল কত ছিল 127টা চারা গাছ ছিল, তার মধ্যে 6টা মানে অতিরিক্ত হয়ে যায়, তার মানে কয়টা লাগাইছে 121টা চারা।
এবারে 121টা চারা কিভাবে লাগাইছে, এদিকে যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ততগুলাই চারা গাছ আছে, তাহলে 121টা চারা সেভাবে লাগানো হয়েছে। তার মানে কি 100 মানে কতগুলো সারি আছে বা কতগুলো সারি আছে যখন বের করতে বলবে তখন আমরা কি করব, সিম্পল 121-এর রুট বের করে দেবো। 121-এর রুট মানে কত, 11, কারণ এটা আর এটা গুণ করেই তো হয়েছে, মানে এদিকে যতগুলো আছে এক্স, এদিকে যতগুলো আছে এক্স, এই দুটো গুণ করেই তো 121 হয়েছে। তার মানে এক্স স্কোয়ার যদি 121 হয় তার মানে এক্স এর ভ্যালু কত হবে, এক্স ইকুয়াল টু আমাদের 11 হবে, ঠিক না? তাহলে 11টা সারি আছে, যেটা আছে অপশন সি তে, তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত কত, 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করায় ফলে এখন তাদের কাছে গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি করে গল্পের বই ছিল? প্রথমে কি ছিল দেখো, 2:3, তারপরে কি হলো, তারপরে হয়ে গেলো 1:3। এবারে দেখো কে গল্পের বই মানে কিনেছিল, দেখো এটা হচ্ছে রবি, এটা হচ্ছে মধু। কে গল্পের বই কিনেছিল, মধু কিনেছিল, মধু কিনেছিল, রবি তো কিনেনি। তার মানে রবির যেটা গল্পের বইয়ের অনুপাত সেটা তো সেম থাকার কথা, রবির তো চেঞ্জ হয়নি, কারণ রবির আগে যেটা ছিল পরেও সেটাই ছিল। এবারে এটাকে যদি আমি সেম করতে চাই তাহলে আমাকে এটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 2 × 2 = 2, 3 × 2 = 6। তাহলে দেখো রবিরটা সেম হয়ে গেল, কিন্তু মধুর কি হয়ে গেল, মধুর বেড়ে গেল, 3 থেকে 6 হয়ে গেল, মানে কয় অনুপাত বেড়ে গেল, আর 3 অনুপাত বেড়ে গেল। তো কি বলেছে, কয়টা নতুন বই কিনেছিল, 6টা নতুন বই কিনেছিল। তার মানে 3 অনুপাত বাড়লো, এটা কয়টা বইয়ের জন্য বাড়লো, 6টা বইয়ের জন্য বাড়লো। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 3 অনুপাত মানে 6, 3 অনুপাত মানে যদি 6 হয়, 1 অনুপাত মানে কত হবে, 2, 1 অনুপাত মানে কত হবে, 2। এবারে সিম্পল আমাদেরকে কি চাইছে, প্রথমে তাদের কয়টি করে বই ছিল, প্রথমে তাদের 2 অনুপাত আর 3 অনুপাত বই ছিল। তা 1 অনুপাত মানে 2 যদি হয়, 2 অনুপাত মানে কত হবে, 4, 3 অনুপাত মানে কত হবে, 6। তার মানে প্রথমে তাদের 4টা আর 6টা বই ছিল। 4টা আর 6টা কোথায় দেওয়া আছে, অপশন বি তে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দ্বয় কত কত। দেখো এই অঙ্কটা তোমাদেরকে বহুবার করিয়েছি, 1000বার করিয়েছি। পিএসসির যেটা তোমাদের ডাব্লিউবিপির যে তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেখানেও এই অঙ্কটা বহুবার আমি তোমাদেরকে করিয়েছি। ঠিক আছে, কি কি আছে, অনুপাত 5:13, তাদের গসাগু কত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে 11। তাহলে সংখ্যা দুটো কত হবে, সিম্পলি গুণ করে দাও, 11 × 5 = 55 আর 11 × 13 = 143। ব্যাস, অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিজ যাত্রা পথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার। দেখো 120 মিটার প্ল্যাটফর্ম, তার সাথে ওরা 80 মিটারের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তার মানে টোটাল কত মিটার যাবে, 200 মিটার। এবার ট্রেনের গতিবেগ কত, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি কত হবে, 5/18 দিয়ে গুণ করো। এবারে 18 × 4 = 72, 4 × 5 = 20, মানে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল গতিবেগ। এবার আমাদেরকে কি চাইছে, সময়, টাইম ইজ ইকুয়াল টু কি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, 200, স্পিড কত 20, কাটাকাটি করো, সমান সমান কত 10, তার মানে 10 সেকেন্ড, 10 সেকেন্ড টাইম লাগবে। টাইম কত, 10 সেকেন্ড, যেটা হচ্ছে অপশন ডি তে, তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি ট্রেন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। ঠিক আছে, কি বলেছে, এখানে ধরে নাও এখানে একটা ট্রেন আর এখানে একটা ট্রেন, দুটো ট্রেন আছে, ঠিক আছে। এখানে ট্রেনটার স্পিড কত, 60 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। কি বলেছে, দুটো ট্রেন স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পর 40 মিনিট পর মানে কি, এই ট্রেনটা এখানে কিছুটা আগাবে, এই ট্রেনটাও কিছুটা আগাবে। 40 মিনিট পর প্রথম ট্রেনটা স্টপ হয়ে গেল, মানে এখানে থেমে গেল, ও আর আগাবেই না। কিন্তু দ্বিতীয় ট্রেনটা কি হবে, এই ট্রেনটা আগায় যাবে। আগায় বলছে যে কতক্ষণ পর এই ফার্স্ট ট্রেনটার সাথে মিট করবে। তাহলে দেখো 40 মিনিট পর দাঁড়াইছে, তো 40 মিনিটে প্রথম ট্রেনটা কতটা আগাইছে আমাকে আগে সেটা বের করবো। দেখো টোটাল ডিস্টেন্স আমাদেরকে বলে দিয়েছে, টোটাল ডিস্টেন্স কত, 120 কিলোমিটার।
120 কিলোমিটার। এবার দেখো যদি 60 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড হয়, তার মানে কি 1 মিনিট মানে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, 60 মিনিটে 60 কিলোমিটার মানে 1 মিনিটে 1 কিলোমিটার। তার মানে এই ট্রেনটা 40 মিনিটে কত কিলোমিটার যাবে, 40 কিলোমিটার। এবার দেখো এর স্পিড হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় মানে 60 মিনিটে যায় 30 কিলোমিটার, মানে 1 মিনিটে যাবে আধা কিলোমিটার, মানে 2 মিনিটে 1 কিলোমিটার করে যাবে। এবার 2 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তার মানে 40 মিনিটে কত কিলোমিটার যাবে, 20 কিলোমিটার যাবে। 40 মিনিটে কত কিলোমিটার যাবে, 20। তার মানে যখন 40 মিনিট হইলো, এই ট্রেনটা যখন থামলো, তখন অলরেডি তার মানে এই 40 কিলোমিটার আগায় গেছে, এই 20 কিলোমিটার আগায় গেছে। তার মানে তাদের মাঝখানে আর কত কিলোমিটার ডিস্টেন্স থাকলো, টোটাল যদি 120 কিলোমিটার আমাদের ডিস্টেন্স থাকে, এই 40 20 60 কিলোমিটার তো আগায় গেছে। তার মানে বাকি থাকলো খালি 60 কিলোমিটার ডিস্টেন্স, বাকি কত থাকলো, 60 কিলোমিটার ডিস্টেন্স। তো এই 60 কিলোমিটার ডিস্টেন্সটা কে করবে, এই দ্বিতীয় ট্রেনটা এখান থেকে এখানে গিয়ে করবে। দেখো 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 60 কিলোমিটার যাবে কয় ঘন্টায়, 2 ঘন্টায়। 60 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 2 ঘন্টায়। তো 2 ঘন্টা মানে কত, 2 ঘন্টা মানে 120 মিনিট। তার আগে অলরেডি ওরা কত মিনিট চলছিল, 40 মিনিট আগে স্টার্ট হয়েছিল এই ট্রেনটা, ঠিক না? তো 40 আর 120 মানে কত, 160, টোটাল 160 মিনিট পর, যেটা হচ্ছে অপশন বিতে, টোটাল 160 মিনিট পর তারা মিলিত হবে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে? দেখো 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার যদি হয়, 2024 তাহলে 2025 সালের 12ই জানুয়ারি কি বার হয়? দেখো যখনই লিপ ইয়ার হয় না, 2024 সালটা লিপ ইয়ার, যদি আমাদের নর্মাল ইয়ার হয়, নর্মাল ইয়ার মানে মানে সেখানে কোনো লিপ ইয়ার নেই, তাহলে কি হয়, একদিন করে চেঞ্জ হয়। মানে 12ই জানুয়ারি যদি শুক্রবার, তো পরের বছর 12ই জানুয়ারি কি হবে, শনিবার। কিন্তু এখানে যেহেতু 2024 সালটা লিপ ইয়ার ছিল, আর আমাদের ক্যালকুলেশনে লিপ ইয়ার মাসটা মানে ফেব্রুয়ারি মাসটা ক্যালকুলেট হচ্ছে মানে 12ই জানুয়ারি থেকে পরবর্তী 12ই জানুয়ারি, তো মাঝখানে ফেব্রুয়ারি 2024টা আসছে। তো আমাদের যেহেতু ক্যালকুলেট হচ্ছে, তাই আমরা কি করব, তাই আমাদের যখন লিপ ইয়ার ক্যালকুলেট হবে তখন 2 দিন পিছাই যাবে। তার মানে 2025-এর 12ই জানুয়ারি কি হয়ে যাবে, শুক্রবারের শনিবারের জায়গায় কি হবে, রবিবার, মানে কি হবে, সানডে। কি হবে, সানডে হলো। এবার দেখো সানডে যখনই হবে, এবারে কি বলেছে, 12ই জানুয়ারি। এবারে 12ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি, 31শে জানুয়ারি অব্দি কত হচ্ছে, 31 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই কত হবে, 19। 19কে এবারে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই কত হবে, 7 থেকে 7, 7 দুগুণা 14, 7 তিনে 21, 7 দুগুণা 14, মানে কত লাগলো, তার মানে 5। তার মানে জানুয়ারি মাসে থাকলো 5। ফেব্রুয়ারি মাস 28 দিনের, তার মানে 0। তারপর হচ্ছে মার্চ মাসটা কত দিনের, 31 দিনের, তার মানে 7 4 28, বাঁচলো 3, প্লাস এপ্রিল মাসটা কত দিনের, এপ্রিল মাসটা হচ্ছে 30 দিনের, মানে 2। আবার এপ্রিল মে মাসটা কত দিনের, তোমার হচ্ছে 31 দিনের, তার মানে 3, প্লাস জুন মাসটার 7 তারিখ, তার মানে 7। এবারে দেখো কত হলো, এই 5 আর 2 7, এই 7 কেটে গেল, 3 আর 3 কত, 6। তার মানে সানডের পরে আবার নেক্সট 6তম দিনটা হয়ে যাবে আমাদের উত্তর। সানডে যদি ছিল, নেক্সট 6 নম্বর দিনটা কি হয়ে যাবে, তাহলে স্যাটারডে। কি হয়ে যাবে, স্যাটারডে বা শনিবার, স্যাটারডে বা শনিবার। দেখো অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, শনিবার। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে বিক্রি মানে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? 115 টাকা ওর ক্রয় মূল্য কত, 115 টাকা, ও লাভ করবে কত, 20%। তার মানে 120/100। 0 0 কাটো, 0, সরি কাটবে না, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 6 12, 5 দিয়ে কাটো 23, 6 3 18, হাতে 1 দেখো, 8 দিয়ে 18 আর হাতে 1, 6 দুগুণা 12 আর 1 13, 138। দেখো প্রথমে আমি ভাবলাম 8 দিয়েই করে দেবো, কিন্তু দেখো যেখানে উপরের কোনোটি নয় ছিল, তাই আমাকে পুরো ক্যালকুলেশনটা করতে হলো কিন্তু, ঠিক আছে? তাই অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, কোনো মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? 6.1/, দেখো 6.1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে 0.25, তার মানে এটাকে আমরা বলতে পারি 6.25%।
এবারে পার্সেন্টেজ দেওয়া আছে, দ্বিগুণ বলে দিয়েছে। দেখো দ্বিগুণ আমরা এই টাইপের অঙ্কগুলো কি করে করি, 100 গুণ কি দ্বিগুণ, যদি বলতে দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ যত গুণই বলবে না কেন তার থেকে 1 কমাই দেবো। দ্বিগুণ বলেছে মানে 2 মাইনাস 1 মানে 1 লিখবো এখানে। যদি এখানে 3 গুণ বলতো তাহলে কি করতাম, 3 থেকে 1 বিয়োগ করে 2 লিখতাম। 4 গুণ বললে কি করতাম, 4 থেকে 1 বিয়োগ করে 3 লিখতাম, ঠিক না? যেহেতু এখানে আমাদেরকে কি বলেছে দ্বিগুণ, তার মানে 2 থেকে 1 বিয়োগ করে গেলে 100 গুণ 1/6.25, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। দশমিক উঠাও, এখানে আরেকটা শূন্য হবে। এবার দেখো 25 দিয়ে কাটো, 25 25 625, 25 4 100, 25 দিয়ে কাটো, 25 4 100, তার মধ্যে 4 4 16। অনেকে দেখবে তোমাদেরকে বলবে এই পার্সেন্ট 16 বছরের 1 বছর, হ্যান বছর 3 বছর, অত কিছু করার দরকার নেই, তোমরা এইভাবে করবে, এর থেকে সহজ আর তোমরা কোনোভাবে হবে না, ঠিক আছে? দেখো এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে যদি টাইম দেওয়া থাকতো যে 16 বছর 17 বছর 18 বছর যেটাই দেওয়া থাকতো, তাহলে কি করতে, নিচে পার্সেন্টেজের বদলে নিচে টাইমটা লিখে দিতে, আমাদের পার্সেন্টেজটা উত্তর বেড়ে যেত। বোঝা গেল? অনেকে দেখবে, অনেকে তোমাদেরকে করাবে এইভাবে যে 6.25 মানে 1/16, তার মানে 16 বছরে এক এক মানে 1 টাকা সুদ, 16 টাকার 1 টাকা সুদ বছরে, এই সেই হ্যান ত্যান, অত কিছু তোমাদের বোঝার দরকার নেই এটাতে। আমি যেভাবে করালাম সেভাবে করবে, এর থেকে সহজ আর প্রসেস হয় না। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করুন, ঠিক আছে? দেখো 24 ইজিক্যাল টু 2 ইন্টু 11 ইন্টু প্লাস 2। তার মানে দেখো এখানে কিভাবে বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে ভাজ্য, ভাজ্য সমান সমান এখানে কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক না? যোগ ভাগশেষ এই প্যাটার্নেই লেখা আছে। তো বলছে এখানে সঠিক কোনটা, এটাতে সঠিক কোনটা। এবার দেখো ভাজ্য যদি আমাদের 24 হয়, ভাজক আমাদের যদি 2 হয়, তাহলে আমাদের কি হবে, ভাগফলটা অবশ্যই কি হবে, যদি আমরা অ্যাকচুয়ালি ভাগ করি তাহলে 2 দিয়ে 24কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কত হবে 12, আর ভাগফল কত হবে 0, এটা হবে আমাদের অ্যাকচুয়াল। কিন্তু এখানে কি করেছে, 11 দিয়ে করছে, 2টাকে ভাগশেষ রেখে দিয়েছে, 10 দিয়ে করেছে, 4কে রেখে দিয়েছে, লাস্টের অপশনটিতে 9 দিয়ে করেছে, 6 রেখে দিয়েছে। খালি অপশন সিতেই একদম আমি যেভাবে করলাম সেভাবেই করেছে, তার মানে অপশন সিটাই হয়ে যাবে আমাদের কারেক্ট। বোঝা গেল? অপশন সিটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন, দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা হতে পারে কি? দেখো আমি যদি এখানে এরকম লিখি 2 প্লাস √3, এটা একটা অমূলদ সংখ্যা, এর সাথে আমি যোগ করে দিলাম আরেকটা অমূলদ সংখ্যা কত, 2 মাইনাস √3, তাহলে দেখো √3 এই √3 কেটে যাবে, তার মানে কত হয়ে যাবে 4, যেটা তো মূলদ সংখ্যা। তার মানে দুইটা অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, এটা রং, মূলদ সংখ্যাও হতে পারে। আবার কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, না সর্বদা মূলদ সংখ্যা নাও হতে পারে। আমি যদি 2√3 প্লাস √3 যদি করতাম শুধু, তাহলে হতো কি? তাহলে তো হতো না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নাও সংখ্যা নয়, এটা সঠিক। কি বলেছে, দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা যে অমূলদ হবে সেটা না, কখনো কখনো মূলদও হতে পারে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডিটা হবে না, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনোটিই নয়। দেখো কি মূলদ সংখ্যার মান, মূলদ সংখ্যার মান, দেখো মূলদ সংখ্যা 1/3 হতে পারে, তো 1/3 মান কত হবে, 1/3 মান কত হবে, 1/3 এর মান হবে 0.3333, এরকম চলতেই থাকবে, চলতে থাকবে কি না, 0.3333 এভাবে চলতেই থাকবে। তো এটা একটা কি আবৃত দশমিক হলো, তাহলে 1/3 তো মূলদ সংখ্যা, তো এটাকে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, তার মানে অপশন এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবারে বিটা কি আছে, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, আবৃত দশমিকে যে প্রকাশযোগ্য, তার মানে অপশন বিটা কারেক্ট অ্যান্সার হবে না। এবারে কি বলছো, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, সর্বদা কি আবৃত দশমিকে প্রকাশযোগ্য হবে, মানে 1/2 করি আমরা তাহলে কত হবে, 0.5 হবে তো খালি, এটা তো আবৃত সংখ্যা না, তার মানে সর্বদাই যে আবৃত হবে সেটা না, তার মানে অপশন সিটা হবে না, অপশন ডিটা হবে না, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এটাই ছিল কি, এটাই ছিল WBPSC মিসলেনিয়াস 2024-এর প্রিলি পরীক্ষার ম্যাথের অ্যান্সার কি বলতে পারো,
এখানে আমরা 25টা প্রশ্নই যেটা ম্যাথ আর রিজনিং থেকে এসছে সেটা কিন্তু আমরা সলভ করেছি। ঠিক আছে, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে তোমরা নিজের সাথে মিলিয়ে নিতে পারো যে তোমরা ম্যাথে কয়টা কোশ্চেন কারেক্ট করে এসছো। ঠিক আছে, তোমরা কে ম্যাথে কয়টা কোশ্চেন ঠিক করে আসছো তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারো যে কয়টা ঠিক করেছো, কয়টা ভুল করেছো বা কয়টা অ্যাটেম্প্ট করেছো। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।